আমি ছোট থাকতেই আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। আমি আমার বাবার সাথেই থাকি। আমাকে পেয়ে বাবা আর বিয়ে করেনি। কেন বিয়ে করেনি সেটা ছোটবেলায় না বুঝলেও এখন ঠিকই বুঝতে পেরেছি। রাতে আমি যখন ঘুমিয়ে যাই তখন বাবা আমার রুমে আসে। বিষয়টা হয়তো তোমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু একদিন আমি ঘুমের বান ধরে শুয়েছিলাম বাবা আমার রুমে এসে কি করে দেখার জন্য। তারপর যা দেখলাম শুনলে তোমরা নিজেকে সামলাতে পারবে না। আজকে তোমাদের মাঝে সবটা শেয়ার করব। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আলো শুরু করি। আমি জাকিয়া জেরিন অবনী, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কিন্তু আব্বা ইদানিং আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমি এত করে বলছি আব্বা আমি এখন বিয়ে করতে চাই না, আগে অনার্সটা কমপ্লিট করি। কিন্তু কে শুনে কার কথা, আমাকে বিয়ে দিবে এটাই মনে হয় আব্বার পণ। গত 2 মাসে 6 বার সেজেগুজে আমাকে ছেলে পক্ষের সামনে যেতে হয়েছে। সবাই আমাকে পছন্দ করলেও আব্বা ছেলে পক্ষকে পছন্দ করেনি। মূল কারণ হচ্ছে যৌতুক দাবি। আব্বার কথা হলো মেয়েকে এত বড় করছি, লেখাপড়া শিখাইছি, তারপর আবার যৌতুক দেব সেটা কখনো না। আজ আমাকে সপ্তম ছেলেপক্ষ দেখতে আসছে। শুনেছি ছেলে অনেক ধনী, সেজেগুজে ছেলে পক্ষের সামনে বসে আছি। ছেলের মা আমাকে দেখে পছন্দ করছে, ছেলের ভাই ভাবিও পছন্দ করছে। ছেলে দেখি আমার দিকে আর চোখে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। আমি রুমে চলে এলাম, বড় আপুকে বললাম আমি ছেলের সঙ্গে কথা বলতে চাই। আপু ঠিক আছে বলে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, ছেলের সাথে কথা বলতে চেয়েছিলি, ছাদে যা। আমি ছাদে যেয়ে দেখি ছেলে ও তার ভাবি দাঁড়িয়ে আছে। বললাম ভাবি আপনি নিচে যান, আমি আপনার দেবরের সাথে একা কথা বলতে চাই। ভাবি চলে যেতে পা বাড়াতেই ছেলে মনে হয় ভয়ে কেমন হয়ে যাচ্ছে। আমি বললাম ভয় পাচ্ছেন কেন, আমি কি আপনাকে মেরে ফেলব? আপনি কি মেয়ে মানুষের সাথে কখনো কথা বলেননি? ছেলেটা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অবাক হয়ে গেলাম, বলে কি সে নাকি কোনো মেয়ের সাথে কথা বলেনি। আপনার নাম কি আর করেন কি? আমার নাম হিশাম আহমেদ। আমি কিছু করি না। কিছু করেন না মানে? এত বড় ছেলে মায়ের আঁচলের নিচে বসে থাকেন। না মানে আমি তো অসুস্থ, তাই আম্মু আমাকে অফিসে যেতে দেয় না। কোনো কিছুর সাইন করতে হলে বাসাতে ফাইল নিয়ে আসে, আমি সাইন করে দেই। আপনি অসুস্থ, কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে। আমি মানুষকে খুব ভয় পাই, কারো সাথে ঠিকঠাক কথা বলতে পারি না। আম্মু বলে আমি মানসিকভাবে অসুস্থ, ডাক্তারও তাই বলে আমার মানসিক সমস্যা আছে, তাই সবসময় আমাকে মেডিসিন খেতে হয়। হিশামের সাথে কথা বলে আমার মনে হয়নি হিশাম মানসিক রোগী। কি নিষ্পাপ শিশু সুলভ চেহারা, চোখের চাহনি মন পাগল করার মতো। আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু হিশামকে দেখে তার প্রেমে পড়ে গেছি। আব্বুও বিয়েতে মত দিয়ে দিচ্ছে। তাদের কোনো কিছু দাবি দেওয়া ছিল না। হিশামের আম্মুর কথা, আমরা মনের মতো বউ পেয়েছি, আর কিছু চাই না। অবনী আমার নিজের মেয়ের মতো থাকবে। আমি চাই অবনী আমাকে তার মা মনে করে আমার সব কথা শুনবে। আব্বা হিশামের মায়ের কথায় খুব খুশি হয়েছে। আব্বা যেমন ঘরে আমাকে বিয়ে দিবে ভাবছিল, তেমন ঘর পেয়ে বেজায় খুশি। বিয়েটা হয়েই গেল। আমি কখন থেকে ফুলশয্যায় বসে আছি, হিশাম আসছে না। ভাবি হিশামকে নিয়ে রুমে প্রবেশ করে বলে গেল, এই নাও তোমার লজ্জাবতী স্বামীকে, সে নাকি রুমে আসতে ভয় পাচ্ছে। ভাবি চলে যাবার পর আমি হিশামের কাছে গিয়ে বললাম, আমি আপনার বউ, আমাকে ভয় পাচ্ছেন কেন? আজ থেকে আমি আপনি একসাথে ঘুমাবো, সারা জীবন একসাথে থাকব। একসাথে না ঘুমালে হয় না? আমি না হয় সোফায় ঘুমাবো। আমি তাকে হাত ধরে টান মেরে খাটে এনে বসালাম। সে যেন কেমন ভয় পেয়ে গেল, আর কিছু বলল না। অবুঝ ছেলের মতো শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। এই রাতটির জন্য হাজারো মেয়ে বুকে স্বপ্ন বেঁধে অপেক্ষা করে, আমিও করেছি। ভাবিনি আমার স্বপ্নে আমার বর এভাবে পানি ঢেলে দিবে। মনের দুঃখ মনে চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে জেগে দেখি হিশাম আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, তার মুখের ভাবখানা বাচ্চাদের মতো করে রাখছে। রাতে অবশ্য একটু রাগ হয়েছিল, এখন সমস্ত রাগ উধাও হয়ে গেছে হিশামের মুখের দিকে চেয়ে। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হিশামকে ডাক দিলাম। সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। কাজের মেয়ে এসে বলল, ভাবি খালাম্মা আপনাকে নাস্তা করতে নিচে যেতে বলছে, আর এই যে ভাইয়ার নাস্তা তাকে বইলেন খাইতে। কাজের মেয়েকে জিজ্ঞেস করলাম, আমি ডাইনিং এ নাস্তা করতে যাব, আর হিশাম রুমে একা নাস্তা করবে, এটা কেমন কথা? আমি কি করে বলবো কেমন কথা? এই বাসায় কাজে আসছি অনেক দিন, সবসময় দেখি ভাইয়ার খাবার রুমে পাঠিয়ে দেন খালাম্মা। আমি খালাম্মাকে বলেছিলাম, ভাইয়া কেন ডাইনিং টেবিলে এসে খায় না? খালাম্মা বলছে ভাইয়া অসুস্থ। আচ্ছা তোমার কি মনে হয় হিশাম মানসিক রোগী? তুমি তো অনেক দিন ধরে এই বাসায় আছো, কখনো কি দেখেছ হিশাম পাগলামি করছে, কাউকে মারধর করছে বা কোনো কিছু ভাঙচুর করছে? না ভাবি, কখনো এমন করছে দেখিনি। ভাইয়া খুব শান্ত, কিন্তু মাঝে মাঝে অনেক ভয় পায়।
কাউকে দেখলেও ভয়ে চুপসে যায়। কেন ভয় পায়, তুমি কি সেই ব্যাপারে কিছু জানো? না ভাবি, আমি কিছু জানি না। খালাম্মা বলছে ডাক্তার না কি বলছে ভাইয়ার মাথায় সমস্যা আছে, তাই এমন করে। কাজের মেয়ে চলে যেতে আমি ভাবতে থাকি হিসাম কেন ভয় পায়। যদি সে মানসিক সমস্যায় ভুগত তাহলে এত শান্ত স্বাভাবিক আচরণ করতে পারত না। কেমন যেন রহস্য মনে হচ্ছে সব। হিসাম ওয়াশরুম থেকে বের হলে বললাম চল নিচে যাই নাস্তা করতে। আমার কথায় হিসাম ভয় পেয়ে গেল। সে বলল আমি নিচে যাব না, তুমি যাও, আমি এখানেই খাবো। অনেক জোর করার পরও হিসাম রুম থেকে বের হলো না। আমি যত জোর করি সে তত ভয় পায়। নাস্তার টেবিলে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম হিসাম কেন এমন আচরণ করে। শাশুড়ি মা বললেন সে জন্মের পর থেকেই এমন, তাকে মেডিসিন খাইয়ে রাখি সবসময়, না হলে বেশি পাগলামি করে। সকাল দুপুর রাতে 3 বার করে হিসামকে মেডিসিন খাওয়াতে হয়। আমার শাশুড়ি নিজ হাতে মেডিসিন খাইয়ে দেয়। বিয়ের পর আজ আমি বাবার বাসায় যাচ্ছি। হিসাম যেতে চাচ্ছে না, অনেক বুঝিয়ে রাজি করেছি। যাবার সময় শাশুড়ি বারবার সাবধান করে দিল হিসামকে যেন একা না ছাড়ি, তাকে যেন চোখে চোখে রাখি আর মেডিসিনগুলো যেন ঠিকমতো খাওয়াই। শাশুড়িকে কথা দিলাম আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কিছু হবে না, আপনি যা বলছেন তাই করব। আমাদের বাসায় যাবার পর হিসামকে নিয়ে সবাই একসঙ্গে খাবার খেলাম। সে স্বাভাবিকভাবেই খাবার খাইল। আমার মনে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করছে। এখানে যদি সে সবার সাথে বসে খাবার খেতে পারে, তাহলে তার বাসায় কেন পারে না, সেখানে কেন পাগলামি করে? আমি ভাবনায় মগ্ন। হিসাম বিছানায় শুয়ে আমার মোবাইল নিয়ে টিপাটিপি করছে। আমি হিসামের দিকে তাকাতেই সে বলল আমি তোমার মোবাইলে ছবি দেখতে চেয়েছিলাম কিন্তু ছবি বের করতে পারলাম না। তোমার ফোন ধরেছি বলে আমাকে মারবে তুমি? দেখো আমি ফোন নষ্ট করিনি, প্লিজ রাগ কর না। আমি তো একদম অবাক হিসামের চোখে মুখে এত ভয় দেখে, আর সে কেন ভাবছে আমি তাকে মারব। আমি তার কাছে গিয়ে হাতটা ধরে বললাম কেন ভয় পাচ্ছ? আমার ফোন মানেই তোমার ফোন, আমার সব জিনিসে তোমার অধিকার আছে। আচ্ছা তোমার কি মোবাইল ফোন নেই? না, জানো আমার না খুব শখ ছিল মোবাইল ফোনের। আম্মুকে বলেছিলাম তোমাদের সবার মোবাইল আছে, আমাকে একটা মোবাইল কিনে দাও, গেম খেলবো। আম্মু কিনে দেয়নি, বলে তুই একটা পাগল, তোকে মোবাইল কিনে দিয়ে কি করব? বিশ্বাস কর আমি পাগল না। আমি জানি আমার বরটা পাগল না। শুনো, আজ থেকে আমার মোবাইল তোমাকে দিয়ে দিলাম, তুমি গেম খেলবে, গান শুনবে, ভিডিও দেখবে। সত্যি আমাকে দিয়ে দিলে মোবাইল। জানো একবার ভাইয়ার ফোন নিয়ে গেম খেলতে চেয়েছি, ভাইয়া আমাকে অনেক মারছে, বলছে আর কখনো যেন তোর এত সাহস না দেখি। আমি যত হিসামের কথা শুনছি ততই রহস্যের অতল গহীনে ডুবে যাচ্ছি। নিজের ছোট ভাই মোবাইল ধরছে বলে তার গায়ে বড় ভাই হয়ে কিভাবে পারল হাত তুলতে? আর নিজের মা হয়ে ছেলেকে পাগল বলে? সে তো পারত হিসামকে মোবাইল কিনে দিতে, টাকা পয়সার তো কোনো অভাব নেই। কেন তারা হিসামের সাথে এমন ব্যবহার করে? কিছুই বুঝতে পারছি না, আমাকে জানতেই হবে। হিসামকে অনেকভাবে জিজ্ঞাসা করলাম কেন মা ভাই তোমার সাথে এমন ব্যবহার করে? আমার কথার উত্তর হিসাম দিতে পারে না। সে শুধু বলে আমি অসুস্থ, আমি নাকি তাদের কথা শুনি না তাই আমার সাথে এমন করে। হিসামের উত্তরে আমি কোনো যুক্তি খুঁজে পাই না তার সাথে খারাপ আচরণ করার। আমি আম্মা আব্বাকে সবকিছু খুলে বললাম আর বললাম আমাকে কিছু টাকা দিতে আমি হিসামকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব, আমি দেখতে চাই আসলে তার সমস্যাটা কোথায়। পরের দিন সন্ধ্যায় হিসামকে নিয়ে গেলাম মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিক রহমানের চেম্বারে। ডাক্তার হিসামকে দেখে হিসামের সাথে কথা বলে আমাকে জানালেন, শুনেন আমার মনে হয় আপনার স্বামীর মানসিক সমস্যা নেই, কিন্তু আপনি বলছেন সে ভয় পায় আর তার কোনো কথা মনে থাকে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তাই কিছু টেস্ট দিচ্ছি, করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্টগুলো করালাম। 2 ঘন্টা পর রিপোর্ট পেলাম। রিপোর্ট দেখে ডাক্তার বলল মিস্টার হিসামের মানসিক কোনো প্রবলেম নেই, তার মস্তিষ্ক সুস্থ স্বাভাবিক, তার ব্লাডে একটু প্রবলেম পাওয়া গিয়েছে, তাকে অনেকদিন যাবত ড্রাগস জাতীয় মেডিসিন সেবন করানো হয়। ডাক্তারের কথা শুনে আমি ওষুধগুলোর নাম বললাম যেগুলো হিসামকে খাওয়ানো হয়। ওষুধের নাম শুনে ডাক্তার শফিক রহমানের চোখ বড় হয়ে গেল। মিসেস অবনী আপনি কি বলছেন? আপনি যে মেডিসিনের নাম বললেন সেই মেডিসিনগুলো মানুষের জন্য খুব ক্ষতিকারক। এই ওষুধ বেশিদিন সেবন করলে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় মানুষ। এই ওষুধের প্রভাবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, অবশেষে পাগলে পরিণত হতে হয় সেবনকারীকে। ডাক্তারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। কিছুই ভাবতে পারছি না আমি, কিসের জন্য বা কী কারণে মা হয়ে ছেলেকে পাগল বানিয়ে রাখছে। আমি ডাক্তার শফিক রহমানকে বললাম এখন হিসামকে সুস্থ করে তুলব কিভাবে? যেভাবেই হোক তাকে সুস্থ করতে হবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাওয়ান, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। দেখবেন ড্রাগস জাতীয় মেডিসিনগুলো যেন আর না খাওয়ানো হয়, তাহলে কিন্তু আপনার হাজবেন্ড সুস্থ হবে না।
বাসায় এসে হিসামকে বুঝিয়ে বললাম আমরা যে ডাক্তারের কাছে গিয়েছি সে যেন বাসায় গিয়ে কাউকে না বলে। হিসাম আমাকে কথা দিল সে কাউকে এই বিষয়ে বলবে না। আমার বাসায় 6 দিন ধরে আছি, শাশুড়ি মা ফোন করে বলে দিয়েছে কাল চলে যেতে। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম, তাদের বাসায় গেলে তো হিসামকে আবার ড্রাগস মেডিসিনগুলো খাওয়াবে, আর আমি যেই ওষুধগুলো হিসামকে খাওয়াচ্ছি সেগুলো যদি শাশুড়ি মা দেখে ফেলে তাহলে খাওয়াতে দিবে না, কি করব? যাই হোক, ওষুধগুলো আমি ব্যাগে লুকিয়ে নিয়ে যাব আর সময় বুঝে লুকিয়ে খাওয়াবো। হিসামের বাসায় যাবার পর শাশুড়ি মা দৌড়ে এসে হিসামকে জড়িয়ে ধরল। আমার ছেলেটা কয়েকদিন বাসায় ছিল না, বাসাটা পুরো খালি খালি লাগছে, সবসময় শুধু টেনশন হয়েছে। বাবা তুই ঠিক আছিস তো? আম্মু আমি ভালো আছি, অবনী আমার খেয়াল রাখছে, আমারও তোমার কথা মনে পড়েছে, জীবনে প্রথম বাহিরে কোথাও থাকলাম তোমাকে ছাড়া। মা ছেলের ইমোশনাল কথাবার্তা শুনে আমি থু মেরে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা ছেলেকে এত ভালোবাসা দেখাচ্ছে, তাহলে ছেলের ক্ষতি হবে এমন ওষুধ খাওয়াচ্ছে কেন? নাকি অন্য কারো চক্রান্ত হতে পারে? তাই শাশুড়ি মাকে আমার সবকিছু বলতে হবে। রাতে খাবার পর শাশুড়ি মা হিসামকে খাওয়ানোর জন্য ড্রাগস মেডিসিন নিয়ে আসবে, তার আগেই শাশুড়ি মাকে এই মরণনাশক মেডিসিনের ব্যাপারে বলতে হবে। আম্মা আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, না বললেই নয়, আপনি কি শুনবেন আমার কথাগুলো? কেন শুনব না মা, তুমি আমার ছেলের বউ, তুমি যা বলতে চাও মন খুলে বল। হিসামকে যে মেডিসিনগুলো অনেকদিন যাবত খাওয়াচ্ছেন সেগুলো ড্রাগস জাতীয় মেডিসিন। এই মেডিসিন সেবনের প্রভাবে হিসাম মানসিক সমস্যায় ভুগছে। কি বলছো তুমি আবোল তাবোল? আমি হিসামের মা, আকিব আর রিমি হিসামের ভাই ভাবি, এখানে কেউ হিসামের পর না। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই মেডিসিন খেতে দিয়েছে, আর এই মেডিসিন খেয়ে হিসাম ভালো আছে, না হলে পাগলামি করত। মা আপনি বিশ্বাস করছেন না তো ঠিক আছে, আমি আপনাকে এই শহরের নামকরা মানসিক ডাক্তার শফিক রহমানের কাছে নিয়ে যাব, আপনি নিজের কানে শুনে আসবেন এই মেডিসিন কতটা ক্ষতিকর। এই মেডিসিনের জন্য হিসাম মানসিকভাবে অসুস্থ। কথাগুলো বলে আমি শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে আসতে পা বাড়াতেই শাশুড়ি মা আমার হাতটা ধরে ফেললেন। কেন হাত ধরল বুঝে উঠতে না পারার আগেই শাশুড়ি মা বলতে শুরু করল, দেখো অবনী, আমি যখন তোমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম তখন তোমাকে বলছিলাম আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে, রাখতে হবে। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম কি কথা রাখতে হবে বলুন। হিসামকে যে মেডিসিন খাওয়াচ্ছি সেগুলো রেগুলার খাওয়াতে হবে। এই মেডিসিন যাই হোক তুমি কাউকে এটার ব্যাপারে কিছু বলবে না। তোমাকে আমি বিয়ে করিয়ে আনছি, তুমি আমার কথা শুনো, আশা করি তোমার ভালো হবে। আর যদি বাড়াবাড়ি কর আমাদের কিছুই করতে পারবে না, বরং তোমার নিজের ক্ষতি হবে। আপনি মা হয়ে ছেলের জীবন শেষ করে দিচ্ছেন, আবার বলছেন আমাকে আপনার সাথে হাত মেলাতে। হিসাম আমার স্বামী, তার কোনো ক্ষতি আমি চাইব না। আর বললেন আমার ভালো হবে। কি ভালো হবে বলেন তো? তুমি আমার কথা মত চললে বসুন্ধরায় আমাদের জমির প্লট আছে, সেটা তোমার নামে লিখে দিব। সেই জমির বাজারদর প্রায় ৫ লক্ষ টাকা, তুমি চাইলে আরও টাকা দেব। আচ্ছা দিবেন, বুঝলাম। সেই জমি তো হিসামের, তার জমি আমাকে দিবেন তার জীবন নষ্ট করতে? আপনি কি সত্যি হিসামের মা? ভাবতে অবাক লাগে। আমার কথা রাখবে কি না, হ্যাঁ বা না বল। আমি ভয় পেয়ে গেলাম শাশুড়ি মায়ের রুক্ষমূর্তি রূপ দেখে। এই মহিলা যা খুশি করতে পারে, নিজের জন্য হয়তো আমাকে মেরে ফেলতে পারে তার কথা না মানতে চাইলে। আমি রাজি হলাম, তার প্রস্তাবে বললাম আমাকে জমি লিখে দিতে হবে, যদি দেন আপনার সব কথা রাখব। শাশুড়ি মা বললেন অবশ্যই লিখে দেব। আমি রুমে যেয়ে দেখি হিসাম মোবাইলে আমার পিকচার দেখছে। আমাকে দেখে হাসি হাসি মুখ করে বলল, অবনী তুমি খুব সুন্দরী, ঠিক যেন পরীর মতো। হিসামকে বললাম তুমি পরী দেখেছ? কিভাবে জানলে আমি পরীর মতো সুন্দরী? দেখিনি, কিন্তু শুনেছি পরীরা খুব সুন্দরী হয়। তুমি সুন্দরী, তাই আমার চোখে তুমি পরীর মতো সুন্দরী। আজ প্রথম হিসাম আমাকে ভালো করে দেখছে মনে হয়। আমি তাকে বললাম আমি সুন্দরী না, পচা সুন্দরী হলে আমার বর আমাকে ভালোবাসত, আদর করত। আমার কথা শুনে হিসাম কি যেন ভাবল, সে আমার কাছে এসে হাত ধরে বলল, সত্যি অবনী তুমি খুব সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো জানো আমি অসুস্থ মানুষ দেখে ভয় পেতাম, এখন কিন্তু ভয় পাই না তেমন। তুমি যদি আমার পাশে থাকো আমি সুস্থ হয়ে যাব। হিসামের মুখে এমন কথা শুনে আমার চোখে জল চলে আসছে। আমি তাকে জড়িয়ে ধরছি। হিসাম আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠল, তার হাত দুইটা আমার পিঠের উপর রেখে আমাকে শক্ত করে চেপে ধরল। হিসামের শরীরের স্পর্শ আমাকে পাগল করে দিয়েছে। এত দিনের অপেক্ষা আজ হয়তো পূরণ হবে। দরজায় নক করার শব্দ শুনে আমরা দুজন দুজকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। শাশুড়ি মা আসছে হিসামকে মেডিসিন খাওয়াতে। আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি পারছি না আমার স্বামীকে রক্ষা করতে। শাশুড়ি মা চলে যাবার পর হিসাম আমাকে বলল, অবনী আমি তো ভালো হব না এই ড্রাগস মেডিসিন খেলে।
অবশ্যই তুমি ভালো হবে। শুনো, আমি যা বলছি তুমি তাই করবে। আম্মা যখন তোমাকে মেডিসিন খেতে দিবে তুমি মুখে পানি নিয়ে পানিটা গিলে খেয়ে ফেলবে, তারপর ট্যাবলেটগুলো মুখে দিবে, ট্যাবলেটগুলো জিভের নিচে রেখে আবার পানি খাবে যেন আম্মা বুঝতে না পারে।